হ্যালো, ওয়েলকাম সবাইকে টিবিআর একাডেমিতে। তো আমি চলে এসেছি তোমাদের জন্য আপকামিং তোমাদের যে পুলিশের এক্সাম রয়েছে, ডব্লিউবিপি এসআই বা ডব্লিউপি কনস্টেবল বা আমাদের যে কলকাতা পুলিশের এক্সামগুলো হচ্ছে, তো তার জন্য জেনারেল নলেজের কিন্তু একটা প্র্যাকটিস সেট। তো এর আগে অলরেডি কিন্তু আমরা 13টা সেট করে ফেলেছি। তো 13টা প্র্যাকটিস সেটে আমরা কিন্তু আপকামিং এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট কয়েকটা তোমাদের জেনারেল নলেজের কোয়েশ্চেন নিয়ে কয়েকটা সেট নিয়ে আলোচনা করেছি। তো যারা যারা ক্লাসগুলো করছো তোমরা কিন্তু জানাবে তোমাদের সেটগুলো কেমন লাগছে, কমেন্ট করে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কারণ এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাদের আপকামিং এক্সামে আসতে চলেছে এবং এই কোয়েশ্চেনগুলো তোমরা প্র্যাকটিস করলে তোমরা কিন্তু আপকামিং এক্সামে তোমাদের কোনো রকম কোনো প্রবলেম মুখে কিন্তু পড়বে না। তো যারা যারা ক্লাসগুলো করছো অবশ্যই করে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে তোমরা জয়েন করবে। তো সেখানে কিন্তু তোমাদের এই ক্লাসের যে পিডিএফস গুলো সেখানে কিন্তু প্রোভাইড করা হবে। তো চলো আজকে আমরা ক্লাসে চলে যাই, দেখে নিই আজকের কোয়েশ্চেনগুলো কি কি রয়েছে। তো আজকের সেটা যে ফার্স্ট কোয়েশ্চেনটা রয়েছে সেটা দেখো 196। দেখো অলরেডি কিন্তু আমরা 195টা কোয়েশ্চেন কিন্তু আলোচনা করে ফেলেছি। তো যারা যারা এখনো পর্যন্ত ক্লাসগুলো করোনি অবশ্যই করে কিন্তু তোমরা ক্লাসগুলো করে নেবে এবং তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই করে কিন্তু জয়েন করবে। সেখানে কিন্তু ক্লাসের পিডিএফ গুলো থাকছে, নিজেরা কিন্তু সেগুলো প্র্যাকটিস করতে পারবে এবং সেগুলো কিন্তু বারবার রিভাইজ করতে হবে তোমাদেরকে। তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন যেটা আমাদেরকে বলেছে, কার আমলে বিশ্ববিদ্যালয় সংস্কারের জন্য রেচেল কমিশন গঠিত হয়েছিল। ঠিক আছে, রেচেল কমিশন কার সময় গঠিত হয়েছিল? এখানে দেখো আমাদের অপশনগুলো কি কি রয়েছে। দ্বিতীয় লর্ড মিন্টো, দ্বিতীয় লর্ড হার্ডিঞ্জ, লর্ড কার্জন নাকি লর্ড চেমসফোর্ড। তাহলে কার সময় বিশ্ববিদ্যালয় সংরক্ষণ, ঠিক আছে, বিশ্ববিদ্যালয় সংস্কার এবং সংরক্ষণের জন্য কি করা হয়েছিল? না আমাদের রেচেল কমিশন গঠন করা হয়েছিল। তাহলে রাইট অ্যান্সারটা আমাদের হয়ে যাচ্ছে লর্ড কার্জন। ঠিক আছে, লর্ড কার্জনের সময় কিন্তু এই রেচেল কমিশন গঠিত হয়েছিল। এবারে আমাদেরকে মনে রাখতে হবে লর্ড কার্জনকে কিন্তু আরেকটা আমরা বিশেষ কারণের জন্য চিনি, সেটা কি হয়ে যাচ্ছে? লর্ড কার্জন কিন্তু আমরা জানি 1905-এ বঙ্গভঙ্গের জন্য কিন্তু আমরা লর্ড কার্জনকে মনে রাখবো। ঠিক আছে, বঙ্গভঙ্গ 1905-এ বঙ্গভঙ্গের জন্য কিন্তু আমরা এই লর্ড কার্জনকে মনে রাখবো, যিনি কিন্তু বঙ্গভঙ্গের প্রস্তাব দিয়েছিলেন। ঠিক আছে, আমাদের যে বঙ্গদেশ মানে এখনকার পশ্চিমবঙ্গ এবং এখনকার যে বাংলাদেশ সেটা নিয়ে আমাদের বঙ্গদেশ ছিল এবং সেটাকে দুটো ভাগে ভাগ করে দেওয়ার জন্য কিন্তু এই লর্ড কার্জন এই 1905-এ বঙ্গভঙ্গের প্রস্তাব দিয়েছিলেন এবং তার প্রতিবাদ স্বরূপ আমরা দেখবো যে বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল এবং সেক্ষেত্রে তার পরবর্তীকালে কি হলো না 1911 সালে আমাদের যে ভারতবর্ষের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়ে গেল। কলকাতা থেকে দিল্লিতে ভারতবর্ষের রাজধানী কিন্তু স্থানান্তরিত হয়ে গেল। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসবো আমরা। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে? কোয়েশ্চেন নাম্বার 197 কি বলছে, কার আমলে মদন মোহন মালব্য এবং অন্যরা হিন্দু মহাসভা প্রতিষ্ঠা করেছিলেন? ঠিক আছে, হিন্দু মহাসভা প্রতিষ্ঠা করেছিলেন কার আমলে? অপশন এ বলছে দেখো লর্ড চেমসফোর্ড, অপশন বি বলছে দ্বিতীয় লর্ড হার্ডিঞ্জ, অপশন সি বলছে লর্ড ডাফরিন এবং অপশন ডি বলছে লর্ড লাউন্সল্যান্ড। তাহলে রাইট অ্যান্সারটা এখানে আমাদের কি হয়ে যাচ্ছে? রাইট অ্যান্সার দেখো কার আমলে হিন্দু মহাসভা প্রতিষ্ঠিত হয়েছিল এবং হিন্দু মহাসভার প্রতিষ্ঠাতা হিসেবে আমরা মনে রাখবো মদন মোহন মালব্যের কথা। ঠিক আছে, তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সারটা হয়েছিল কার আমলে ঘটনাটা ঘটেছিল? আমাদেরকে মনে রাখতে হবে লর্ড হার্ডিঞ্জ টু বা দ্বিতীয় লর্ড হার্ডিঞ্জের সময় কিন্তু এই ঘটনাটা ঘটেছিল। ঠিক আছে, লর্ড হার্ডিঞ্জের সময় হিন্দু মহাসভা প্রতিষ্ঠা হয়েছিল। তার নিচে দেখো লর্ড ডাফরিনের নাম রয়েছে। লর্ড ডাফরিনের সময় কোন 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 আমাদের দল প্রতিষ্ঠিত হয়েছিল সেটা আমাদেরকে মনে রাখতে হবে। লর্ড ডাফরিনের সময় মনে রাখতে হবে লর্ড ডাফরিনের সময় আমাদের যে আইএনসি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল লর্ড ডাফরিনের সময়। ঠিক আছে, আইএনসি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল কিন্তু লর্ড ডাফরিনের সময়। সালটা আমাদেরকে মনে রাখতে হবে 1885। ঠিক আছে, লর্ড ডাফরিনের সময় প্রতিষ্ঠিত হয়েছিল আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। সালটা হচ্ছে কি 1885। ঠিক আছে, প্রথম সভাপতি কে ছিলেন? আইএনসির প্রথম সভাপতি বললে আমরা বলবো যে উমেশ চন্দ্র ব্যানার্জি। ঠিক আছে, উমেশ চন্দ্র ব্যানার্জির নাম কিন্তু আমরা মনে রাখবো, আইএনসির ফার্স্ট প্রেসিডেন্ট। ঠিক আছে, উমেশ চন্দ্র ব্যানার্জির নাম। নেক্সট কোয়েশ্চেনে চলে আসবো আমরা। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো 198 কার সময় ভুটান যুদ্ধ সংগঠিত হয়েছিল? ঠিক আছে, কার সময় ভুটান যুদ্ধ সংগঠিত হয়েছিল? অপশন এ বলছে স্যার জন লরেন্স, অপশন বি বলছে লর্ড মেও, অপশন সি বলছে প্রথম লর্ড এলগিন আর অপশন ডি বলছে লর্ড ক্যানিং। তাহলে রাইট অ্যান্সারটা এখানে আমাদের কি হয়ে যাচ্ছে? কার সময় ভুটান যুদ্ধ সংগঠিত হয়েছিল? দেখো ভুটান যুদ্ধ সংগঠিত হয়েছিল লরেন্সের সময়। ঠিক আছে, জন লরেন্সের সময় কিন্তু ভুটান যুদ্ধ সংগঠিত হয়েছিল। ইংরেজদের সঙ্গে যে ভুটানের যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধটা জন লরেন্সের সময় কিন্তু সংগঠিত হয়েছিল। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসবো আমরা। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে? কোয়েশ্চেন নাম্বার 199 অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন? অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন এ বলছে দেখো পুলিন বিহারী দাস, অপশন বি সতীশ চন্দ্র বসু, অপশন সি হচ্ছে স্বামী শারদানন্দ আর অপশন ডি হচ্ছে বারীন্দ্র কুমার ঘোষ।
তাহলে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কিন্তু এখানে আমাদের হয়ে যাচ্ছে, মনে রাখতে হবে, সতীশ চন্দ্র বসু। ঠিক আছে, সতীশ চন্দ্র বসু কিন্তু এই অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা ছিলেন। কত সালে? 1902। ঠিক আছে, 1902 সালে কিন্তু এই অনুশীলন সমিতি প্রতিষ্ঠা হয়েছিল। ঠিক আছে, অনুশীলন কথার অর্থ হচ্ছে কি? অনুশীলন কথার অর্থ হচ্ছে প্র্যাকটিস করা বা কসরত করা। ঠিক আছে, তো সেই সময়কার এই অনুশীলন সমিতি কিন্তু একটা আখড়া ছিল বলতে পারো, বা জিমনাজিয়াম ছিল। এখন যেমন আমরা জিমে গিয়ে আমাদের শারীরিক পরিশ্রম করি বা আমাদের কিন্তু শরীর গঠনের জন্য আমরা জিমে যাই, তো সেই সময়কার একটা জিম বলতে পারো যে অনুশীলন সমিতি কিন্তু জিম ছিল, যেখানে কিন্তু অনেক ইয়াং ছেলেরা যেত এবং সেখানে কিন্তু তারা পরিশ্রম করতো এবং তাদের কিন্তু বডি বিল্ড করতো। ঠিক আছে, তো সেইটার জন্য প্রথমে কিন্তু এইটা ছিল উদ্দেশ্য, এবং পরবর্তীকালে এই অনুশীলন সমিতি কিন্তু হয়ে উঠেছিল যে স্বাধীনতা সংগ্রামীদের কিন্তু একটা মিলনস্থল। ঠিক আছে, তো সেই সতীশ চন্দ্র বসু কিন্তু এটা প্রতিষ্ঠা করেছিলেন। এবং এই বারিন কুমার ঘোষের নাম আমরা মনে রাখবো, কে ছিলেন না? অরবিন্দ ঘোষ। ঠিক আছে, অরবিন্দ ঘোষের ভাই ছিলেন বারিন কুমার ঘোষ। ঠিক আছে, ওই বোমা মামলা যেটা ছিল আমাদের আলিপুর বোমা মামলা, তো সেক্ষেত্রে আমরা বারিন কুমার ঘোষের নাম কিন্তু সেখানে আমরা পাবো। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসবো আমরা। কিসের অভাবে গাছের ক্লোরোসিস রোগ হয়? কিসের অভাবে গাছের ক্লোরোসিস রোগ হয়? বলছে অক্সিজেন, জল, নাইট্রোজেন নাকি কার্বন ডাই অক্সাইড? রাইট অ্যান্সার কি হবে? ক্লোরোসিস রোগ হচ্ছে কিসের অভাবে? তাহলে মনে রাখতে হবে ক্লোরোফিল গঠনের জন্য কোন কোন উপাদানগুলো প্রয়োজন। এই ক্লোরোফিল গঠনের জন্য, ক্লোরোসিস মানে হচ্ছে ক্লোরোফিলের অভাব। ঠিক আছে, ক্লোরোফিলটা যখন ঠিকঠাক করে গঠিত হতে পারছে না, তখনই কিন্তু ক্লোরোসিস রোগ হচ্ছে। তাহলে ক্লোরোফিলের যে উপাদানগুলো, তাদের মধ্যে রয়েছে কার্বন রয়েছে, হাইড্রোজেন রয়েছে, অক্সিজেন রয়েছে, নাইট্রোজেন রয়েছে এবং হচ্ছে গিয়ে আমাদের ম্যাগনেসিয়াম রয়েছে। তাহলে রাইট অ্যান্সার কি হবে এখানে? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে কি? দেখো, অক্সিজেন, জল, নাইট্রোজেন নাকি কার্বন ডাই অক্সাইড? রাইট অ্যান্সার কিন্তু এখানে আমাদের হয়ে যাচ্ছে নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেনের যদি অভাব ঘটে, নাইট্রোজেনের যদি অভাব ঘটে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখব, নাইট্রোজেনের যদি অভাব ঘটে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখবো যে ক্লোরোসিস রোগ হবে। ঠিক আছে, ক্লোরোসিস রোগ হবে নাইট্রোজেনের অভাবে। ঠিক আছে, তার কারণ দেখো, কার্বন ডাইঅক্সাইড, জল এবং অক্সিজেন এগুলো কিন্তু সাফিসিয়েন্ট থাকছে, এগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে বা সাফিসিয়েন্ট ভাবে কিন্তু একটা উদ্ভিদ পাচ্ছে। ঠিক আছে, বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন দুটোই পাচ্ছে, এবং জল কিন্তু সে মাটির নিচ থেকে তার মূলের সাহায্যে তুলে নিয়ে আসতে পারছে। শুধুমাত্র মনে রাখতে হবে নাইট্রোজেনটা কিন্তু উদ্ভিদ সরাসরি কিন্তু পায় না। ঠিক আছে, নাইট্রোজেন কিন্তু উদ্ভিদকে দিতে হয়, হয় সেটাকে সারের মাধ্যমে, না হলে কিন্তু নাইট্রোজেনটা উদ্ভিদ মাটি থেকে সেটা শোষণ করে। যদি নাইট্রোজেনের পরিমাণ কোনো কারণে কম হয় সেক্ষেত্রে কিন্তু এই ক্লোরোসিস রোগ দেখা যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসবো আমরা। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে? 1920 সালে ভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা AITUC, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর প্রথম সভাপতি কে ছিলেন? 1920 সালে AITUC বা অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয়। ঠিক আছে, এইটার প্রথম সভাপতি কে ছিলেন? বিপিন চন্দ্র পাল, চিত্তরঞ্জন দাস, লালা লাজপত রায় নাকি ডক্টর রাজেন্দ্র প্রসাদ? কি হবে রাইট অ্যান্সার? কি হবে রাইট অ্যান্সার? এখানে কিন্তু আমাদের মনে রাখতে হবে লালা লাজপত রায় ছিলেন এই AITUC বা অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি। ঠিক আছে, প্রথম সভাপতি। রাজেন্দ্র প্রসাদের নাম আমরা মনে রাখবো কি? আমাদের প্রথম ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট ছিলেন। এবং তার সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে যে গণপরিষদ, ঠিক আছে, গণপরিষদ, গণপরিষদের স্থায়ী সভাপতি। ঠিক আছে, স্থায়ী সভাপতি, গণপরিষদের স্থায়ী সভাপতি হিসেবে কিন্তু আমরা রাজেন্দ্র প্রসাদের নাম মনে রাখবো। ঠিক আছে, গণপরিষদের স্থায়ী সভাপতি। চিত্তরঞ্জন দাসের উপাধি দেশবন্ধু। ঠিক আছে, ঠিক আছে, দেশবন্ধু আমরা জানি চিত্তরঞ্জন দাস। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখে নেবো আমরা আমাদের যে বিখ্যাত লাল বাল পাল রয়েছেন তাদের মধ্যে বিপিন চন্দ্র পালের নাম কিন্তু রয়েছে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসবো আমরা। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে? 202 বানিহাল গিরিপথটি কোন পর্বতে অবস্থিত? বানিহাল গিরিপথটি কোন পর্বতে অবস্থিত? কারাকোরাম, পীরপাঞ্জাল, জাসকার নাকি হিমাদ্রি? রাইট অ্যান্সার কিন্তু এখানে আমাদের হয়ে যাচ্ছে পীরপাঞ্জাল। ঠিক আছে, পীরপাঞ্জাল হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। বানিহাল গিরিখাতটি কিন্তু পীরপাঞ্জালে অবস্থিত। ঠিক আছে, কারাকোরাম বা K2, ঠিক আছে, এখানে মনে রাখতে হবে আমাদের ভারতবর্ষের মধ্যে কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ K2। ঠিক আছে, K2 কারাকোরামে রয়েছে, কিং অফ কারাকোরাম বা K2 বলবো আমরা। এটা ভারতবর্ষের মধ্যে সর্বোচ্চ শৃঙ্গ K2। ঠিক আছে, বা গডউইন অস্টিন নামে যাকে আমরা চিনি। ঠিক আছে, চলো K2 ভারতবর্ষের মধ্যে সর্বোচ্চ শৃঙ্গ। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসবো আমরা। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের? বিহু উৎসব কোন রাজ্যের, বিহু উৎসব কোন রাজ্যে হয়? তাহলে বিহু কোন রাজ্যের উৎসব সেটা আমাদেরকে মনে রাখতে হবে।
দেখো অপশন দিয়েছে তামিলনাড়ু, আসাম, মহারাষ্ট্র নাকি পশ্চিমবঙ্গ। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কিন্তু এখানে আমাদের হয়ে যাচ্ছে আসাম। আসামের একটা উৎসব হচ্ছে বিহু, ঠিক আছে, আসামের একটা উৎসব হচ্ছে বিহু। মনে রাখতে হবে এখানে আমাদের আসামের উৎসব হচ্ছে কিন্তু বিহু, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসবো আমরা। বিহু হচ্ছে অ্যাকচুয়ালি একটা নাচ ডান্স ফর্ম, ঠিক আছে। যেমন আমাদের পশ্চিমবঙ্গে কি রয়েছে, ছৌ রয়েছে, আমাদের একটা ফোক ডান্স বা আমরা বলবো যে লোকনৃত্য, তেমনই কিন্তু বিহু হচ্ছে আসামের ক্ষেত্রে, ঠিক আছে। বিহু হচ্ছে আসামের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গে আমাদের ছৌ ডান্স রয়েছে, ঠিক আছে। পাঞ্জাবের ক্ষেত্রে যদি আমরা দেখি সেখানে কিন্তু কি রয়েছে, ভাংড়া ডান্স রয়েছে। তো বিভিন্ন জায়গায় এরকম ফোক ডান্স কিছু রয়েছে বা লোকনৃত্য রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে ক্লাসিক্যাল ডান্স রয়েছে। যেমন তামিলনাড়ুতে ক্লাসিক্যাল ডান্স বিখ্যাত হচ্ছে ভারতনাট্যম, বা আমরা দেখবো যে মোহিনীআট্টম, এই সমস্ত যে ডান্স গুলো রয়েছে, ঠিক আছে। আবার কেরালার কাছে চলে গেলে আমরা দেখতে পাবো সেখানে কথাকলি রয়েছে, ঠিক আছে। তাহলে এই ধরনের যে ডান্স গুলো, সেগুলো কিন্তু কিছু কিছু ক্লাসিক্যাল ডান্স রয়েছে, আবার লোকনৃত্য রয়েছে, এগুলো কিন্তু আমাদেরকে একটু মনে রাখতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসবো আমরা। ভারতীয় সংবিধানে যুগ্ম তালিকার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকার ধারণা, ঠিক আছে, যুগ্ম তালিকার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? মনে রাখতে হবে পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহত্তম কনস্টিটিউশন বা সংবিধান যদি বলা হয় লিখিত, সেক্ষেত্রে আমরা বলবো যে আমাদের ভারতের কনস্টিটিউশন বা ইন্ডিয়ান কনস্টিটিউশন, ঠিক আছে। সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বৃহত্তম লিখিত সংবিধান হচ্ছে ভারতবর্ষের সংবিধান। এই ভারতবর্ষের যে সংবিধানের বিভিন্ন রকমের যে ধারণাগুলো, এগুলো কিন্তু বিভিন্ন দেশ থেকে কিন্তু নেওয়া হয়েছে, ঠিক আছে। বিভিন্ন দেশের ভালো ভালো সংবিধানের থেকে ভালো ভালো জিনিসগুলো নিয়ে কিন্তু ভারতের সংবিধান কিন্তু তৈরি করা হয়েছে। তাহলে সেক্ষেত্রে এখানে দেখো যুগ্ম তালিকার ধারণা আমরা জানি, একটা স্টেট লিস্ট থাকে, একটা হচ্ছে আমাদের রাজ্যের লিস্ট থাকে, এবং কিছু কিছু ব্যাপার থাকে যেটা কিন্তু রাজ্য এবং কেন্দ্র, সেন্ট্রাল এবং স্টেট দুটো মিলে কিন্তু সেটাকে কিন্তু অ্যাপ্লাই করা হয়। তাহলে সেক্ষেত্রে এই যুগ্ম তালিকার ধারণাটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? দেখো বলছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি নাকি অস্ট্রেলিয়া। রাইট অ্যান্সার এখানে কি হয়ে যাবে? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে অস্ট্রেলিয়া, ঠিক আছে। যুগ্ম তালিকার ধারণাটা হয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে কি নেওয়া হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে নেওয়া হয়েছে যে প্রেসিডেন্টের যে পাওয়ার গুলো, ঠিক আছে, প্রেসিডেন্টের যে পাওয়ার গুলো, সেটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। যেমন হচ্ছে প্রেসিডেন্ট হচ্ছে আমাদের যে সেনা রয়েছে, ঠিক আছে, এয়ারফোর্স বা আমাদের যে স্থলসেনা বা আমরা বলবো বায়ুসেনা বা নৌসেনা, এদের যে প্রধান হচ্ছেন আমাদের প্রেসিডেন্ট। এই যে ধারণা, এই ধারণা কিন্তু নেওয়া হয়েছে কোথা থেকে? এই ধারণা কিন্তু নেওয়া হয়েছে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, ঠিক আছে। জার্মানি বা যেটা আমাদের পূর্বতন যে জার্মানি ছিল, সেখান থেকে কিন্তু নেওয়া হয়েছে কি? সেখান থেকে নেওয়া হয়েছে যে এমার্জেন্সি পিরিয়ডে, ঠিক আছে, এমার্জেন্সি পিরিয়ডে বিভিন্ন যে আমাদের মৌলিক অধিকার গুলো রয়েছে, সেগুলোকে কিন্তু কি করা যাবে? সেগুলোকে কিন্তু কিছু সময়ের জন্য রদ করে দেওয়া যেতে পারে। এই যে ধারণাটা, এটা কিন্তু নেওয়া হয়েছে জার্মানির থেকে, ঠিক আছে। তাহলে এই ধরনের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রকম ধারণাগুলো কিন্তু নেওয়া হয়েছে, এবং সেক্ষেত্রে আমাদের কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশনটা সেখানে গঠন করা হয়েছে, ঠিক আছে। এখানে মনে রাখতে হবে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে ড্রাফটিং কমিটি ছিল, ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ড্রাফটিং কমিটির চেয়ারম্যানের নামটা কিন্তু বিশেষভাবে মনে রাখতে হবে, বি.আর. আম্বেদকর, ঠিক আছে। বি.আর. আম্বেদকর ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন। তার সঙ্গে সঙ্গে কিন্তু বি.আর. আম্বেদকর ছিলেন আমাদের প্রথম, ঠিক আছে, প্রথম আইনমন্ত্রী, প্রথম আইনমন্ত্রীও কিন্তু ছিলেন বি.আর. আম্বেদকর, ঠিক আছে। প্রথম আইনমন্ত্রীও কিন্তু ছিলেন বি.আর. আম্বেদকর। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসবো আমরা। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো, নেক্সট কোয়েশ্চেন রয়েছে দেখো 205, নিম্নোক্ত কোন ভিটামিনের অভাবে ফ্রিনোডার্মা বা টোড স্কিন হয়ে থাকে? ঠিক আছে, ফ্রিনোডার্মা বা টোড স্কিন কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? ঠিক আছে, দেখো এটা হচ্ছে স্কিনের একটা ডিজিজ, ফ্রিনোডার্মা বা টোড স্কিন। তার মানে কি আমাদের যে স্কিনটা, সেটা কিন্তু কি হয়ে যাচ্ছে, ব্যাঙের যে ত্বক রয়েছে তার মতো কিন্তু খসখসে হয়ে যাচ্ছে, ঠিক আছে, খসখসে হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখবো যে কোন ভিটামিনের অভাবে এরকম হচ্ছে। অপশন এ বলেছে দেখো ভিটামিন বি কমপ্লেক্স, অপশন বি বলছে ভিটামিন এ, অপশন সি বলছে ভিটামিন ডি, আর অপশন ডি বলছে ভিটামিন ই। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাবে? দেখো রাইট অ্যান্সার কিন্তু এখানে আমাদের হয়ে যাচ্ছে ভিটামিন এ, ঠিক আছে। ভিটামিন এর কারণেই কিন্তু এই ফ্রিনোডার্মা বা টোড স্কিন হয়ে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে কিন্তু ভিটামিন এর অভাবে আরেকটা যেটা হচ্ছে মনে রাখতে হবে যে রাতকানা বা নিকটালোপিয়া, ঠিক আছে, রাতকানা রোগও কিন্তু হচ্ছে এই ভিটামিন এর অভাবে, ঠিক আছে, ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হচ্ছে। ভিটামিন ডির অভাবে কি হয়ে যাচ্ছে? ভিটামিন ডির অভাবে হয়ে যাচ্ছে রিকেট, ভিটামিন ডির অভাবে হয়ে যাচ্ছে রিকেট। ভিটামিন ই, ভিটামিন ইর জন্য কি হচ্ছে? বন্ধ্যাত্ব, ঠিক আছে, স্টেরিলিটি বা বন্ধ্যাত্ব। এবং বি কমপ্লেক্সের কিন্তু অনেকগুলো ভাগ রয়েছে, এবং সেক্ষেত্রে বি কমপ্লেক্সের জন্য কিন্তু অনেক রকম, যেমন পেলেগ্রা রয়েছে, পার্নিসিয়াস অ্যানিমিয়া রয়েছে, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া রয়েছে, ঠিক আছে।
এই ধরনের কিন্তু রোগগুলো ভিটামিন বি কমপ্লেক্সের কারণে হয়ে থাকে। আমাদের স্কিনের বিভিন্ন রকম ডিজিজ গুলো রয়েছে যেগুলো কিন্তু এই ভিটামিন বি কমপ্লেক্সের কারণে কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে 206 জলের অসমসত্ব মিশ্রণকে কি বলা হয়? জলের অসমসত্ব মিশ্রণকে কি বলা হয়? অপশন এ বলছে প্রলম্বন, অপশন বি বলছে কোলয়েড, অপশন সি বলছে অতিপৃক্ত দ্রবণ, অপশন ডি বলছে সম্পৃক্ত দ্রবণ। তাহলে বলছে অসমসত্ব মিশ্রণ, যেখানে সমসত্ব নয়, তাহলে অসমসত্ব মিশ্রণকে আমরা বলবো কি? অসমসত্ব মিশ্রণকে বলবো আমরা প্রলম্বন। ঠিক আছে, অসমসত্ব মিশ্রণকে আমরা বলবো প্রলম্বন। যদি এটা আমাদেরকে সমসত্ব দিত, সমসত্ব দিলে আমরা কি অ্যান্সার করতাম? সমসত্ব দিলে আমরা সম্পৃক্ত দ্রবণ অ্যান্সার করতে পারতাম। ঠিক আছে, সমসত্ব দিলে। ঠিক আছে, সম্পৃক্ত মানে একটা দ্রাবক, যখন একটা দ্রাবকের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট পয়েন্ট পর্যন্ত কিন্তু দ্রবীভূত হয়ে যেতে পারে, মানে তারপরে যদি আমরা সেটাকে অ্যাড করি, মানে ধরো আমরা যদি এক গ্লাস জলের মধ্যে চিনি অ্যাড করতে থাকি, একটা কিছুক্ষণ পরে যদি আমরা চিনিটাকে অ্যাড করতে থাকি, তাহলে দেখবো আমরা কিছুক্ষণ পরে চিনি কিন্তু আর জলের মধ্যে গুলছে না। তার কারণ হচ্ছে কি, যতটা পরিমাণ চিনি সেখানে গোলা উচিত ছিল ততটা পরিমাণ কিন্তু সেখানে গুলে গেছে, তার মানে আর কিন্তু তার মধ্যে কোন রকম ভাবে দ্রাব্য আমরা যোগ করতে পারছি না। তাহলে সেই যে পয়েন্টটা বা সেই যে অবস্থাটা, সেটাকেই আমরা বলছি সম্পৃক্ত দ্রবণ। ঠিক আছে, চল নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো, 207 বলছে ফুসফুসের বাইরে ব্রঙ্কাস দুটি মিলিত হয়ে কি গঠন করছে? ফুসফুসের বাইরে ব্রঙ্কাস দুটি মিলিত হয়ে কি গঠন করছে? অপশন এ বলছে দেখো ট্রাকিয়া, অপশন বি বলছে ল্যারিংস, অপশন সি বলছে গ্লটিস, অপশন ডি বলছে এপিগ্লটিস। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে কিন্তু আমাদের ট্রাকিয়া। ঠিক আছে, ট্রাকিয়া গঠন করছে বা শ্বাসনালী বলবো যেটাকে আমরা। ঠিক আছে, ট্রাকিয়া বা শ্বাসনালী গঠন করছে। ঠিক আছে, দুটো ফুসফুসের ব্রঙ্কাস দুটো মিলিত হয়ে ট্রাকিয়া বা শ্বাসনালী গঠন করছে। ঠিক আছে, এরপরে রয়েছে আমাদের ল্যারিংস রয়েছে। ল্যারিংস হচ্ছে ট্রাকিয়ার ঠিক উপরের অংশটাকে আমরা ল্যারিংস বলছি, যেখানে আমাদের শ্বাসযন্ত্র বা ভোকাল কর্ড রয়েছে। ঠিক আছে, এবং তার সঙ্গে রয়েছে দেখো এপিগ্লটিস। এপিগ্লটিসটাকে আমরা জানি যে যেটাকে আমরা আলজিভ বলছি, এপিগ্লটিস, যেটা কিন্তু আমাদের খাদ্যনালী এবং আমাদের যে শ্বাসনালী তাদের মাঝখানে একটা ট্রাফিক পুলিশের মতো কাজ করছে। ঠিক আছে, খাদ্যনালী এবং শ্বাসনালীর মধ্যে, যাতে আমাদের খাদ্যের কোনো কণা আমাদের শ্বাসনালীর মধ্যে ঢুকে যেতে না পারে। ঠিক আছে, সেই জন্য কিন্তু একটা ট্রাফিক পুলিশের মতো কাজ করছে এপিগ্লটিস। ঠিক আছে, এখান থেকে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে ফুসফুসের আবরণকে কি বলবো আমরা? ফুসফুসের আবরণকে আমরা বলছি প্লুরা। ঠিক আছে, প্লুরা বলছি ফুসফুসের আবরণকে। এবং তার সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে আরেকটা ঘটনা, এই ফুসফুস হচ্ছে আমাদের শরীরে কতগুলো রয়েছে? দুটো রয়েছে। এবং ফুসফুস হচ্ছে আমাদের প্রধান কিন্তু শ্বাস অঙ্গ, আমরা যে শ্বাস প্রশ্বাস চালাচ্ছি তার জন্য প্রধান অঙ্গ হচ্ছে ফুসফুস। ঠিক আছে, ফুসফুস আমাদের রক্তের মধ্যে কিন্তু কি করছে? অক্সিজেনেটেড মানে অক্সিজেন দিচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের বডি থেকে যে ডিঅক্সিজেনেটেড ব্লাড, তার মধ্যে থেকে কার্বন ডাইঅক্সাইড বের করে নিয়ে কিন্তু আমাদের শরীরের বাইরে সেটাকে বের করতে কিন্তু সাহায্য করছে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। 208 চিপকো আন্দোলনের নেতার নাম কি? চিপকো আন্দোলনের নেতার নাম কি? রাইট অ্যান্সার কি হবে? অপশন এ বলছে মেধা পাটেকার, অপশন বি বলছে অমৃতা দেবী বিষ্ণোই, অপশন সি বলছে সুন্দরলাল বহুগুণা, অপশন ডি বলছে মহাশ্বেতা দেবী। রাইট অ্যান্সার কি হয়ে যাবে? চিপকো আন্দোলন বলেছে, চিপকো আন্দোলনের নেতার নাম কি হয়ে যাচ্ছে? চিপকো আন্দোলনের নেতার নাম হচ্ছে সুন্দরলাল বহুগুণা। ঠিক আছে, চিপকো আন্দোলনের নেতার নাম সুন্দরলাল বহুগুণা। ঠিক আছে, দেখো মেধা পাটেকার কিসের নেতা? নর্মদা বাঁচাও আমরা জানি। ঠিক আছে, নর্মদা বাঁচাও যে আন্দোলন ছিল, নর্মদা বাঁচাও আন্দোলনে ঠিক আছে, নর্মদা বাঁচাও আন্দোলনের যিনি নেত্রী ছিলেন তার নাম হচ্ছে মেধা পাটেকার। ঠিক আছে, নেত্রীর নাম হচ্ছে মেধা পাটেকার। এবং মহাশ্বেতা দেবীকে আমরা চিনি, ইনি হচ্ছেন একজন বিখ্যাত সাহিত্যিক। ঠিক আছে, মহাশ্বেতা দেবী বিখ্যাত সাহিত্যিক আমরা জানি, হাজার চুরাশির মা বা অরণ্যের দিনরাত্রি এই সমস্ত যে উপন্যাসগুলো তার রয়েছে এবং সেগুলো আমরা পড়েছি। এবং অমৃতা দেবী বিষ্ণোইও কিন্তু একজন আমরা বলবো যে পরিবেশ আন্দোলনের একজন নেত্রী। অমৃতা দেবী বিষ্ণোই কিন্তু অনেকদিন আগে বিষ্ণোই যে আন্দোলন ছিল সেই বিষ্ণোই আন্দোলন, এটা অনেকদিন আগেকার ঘটনা, প্রায় 1700 বা ওই 18th সেঞ্চুরি, যেটা আমরা বলবো যে অষ্টাদশ শতাব্দী, সেই সময় কিন্তু হয়েছিল এই ঘটনাটা। অমৃতা দেবী বিষ্ণোই যে বিষ্ণোই আন্দোলন সেটা কিন্তু তিনি লিড করেছিলেন। ঠিক আছে, অমৃতা দেবী বিষ্ণোই। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো, 209 প্ল্যান্ড ইকোনমি অফ ইন্ডিয়া। প্ল্যান্ড ইকোনমি অফ ইন্ডিয়া বইটির লেখক কে? প্ল্যান্ড ইকোনমি অফ ইন্ডিয়া বইটির লেখক কে? জওহরলাল নেহেরু, বি আর আম্বেদকর, এম বিশ্বেশ্বরাইয়া, দাদাভাই নওরোজি। রাইট অ্যান্সার কি হবে?
রাইট অ্যান্সার এখানে কি হয়ে যাচ্ছে, এম বিশ্বেশ্বরাইয়া। ঠিক আছে, এম বিশ্বেশ্বরাইয়া হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশন সি হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, দাদাভাই নওরোজির লেখা বইটার নাম কি, পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। ঠিক আছে, পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া হচ্ছে দাদাভাই নওরোজির লেখা বইটার নাম। জওহরলাল নেহেরুর লেখা বইটার নাম হচ্ছে ডিসকভারি অফ ইন্ডিয়া। ঠিক আছে, ডিসকভারি অফ ইন্ডিয়া, জওহরলাল নেহেরু ডিসকভারি অফ ইন্ডিয়া। দাদাভাই নওরোজি হচ্ছে কি, পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। ঠিক আছে, মনে রাখতে হবে বইগুলোর নাম। আজকের আমাদের সেটা লাস্ট কোয়েশ্চেন, লাস্ট বাট নট লিস্ট কি রয়েছে দেখো, উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি ঘি তৈরির সময় কোন গ্যাস ব্যবহার করা হয়? উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি ঘি তৈরি করার সময় কোন গ্যাস ব্যবহার করা হয়? অপশন এ বলছে নাইট্রোজেন, অপশন বি বলছে কার্বন ডাই অক্সাইড, অপশন সি বলছে হাইড্রোজেন, অপশন ডি বলছে নিয়ন। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে এখানে আমাদের হাইড্রোজেন। ঠিক আছে, বনস্পতি ঘি তৈরি করার সময় কিন্তু এই হাইড্রোজেন গ্যাসের ব্যবহার করা হয়। চলো, তাহলে এটাই ছিল আজকে আমাদের সেটের লাস্ট কোয়েশ্চেন। তো প্রত্যেকটা সেটের মতো তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ অ্যান্সার কি, যেখানে কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেনে কিন্তু অ্যান্সার করা রয়েছে, যেটা তোমাদের কাছে থাকছে, এবং তোমরা কিন্তু এগুলোকে রিভাইজ করতে পারো, তোমরা কিন্তু এগুলোকে প্র্যাকটিস করতে পারো। তো যারা যারা ক্লাসগুলো করছো, তো কেমন লাগছে অবশ্যই করে জানাবে ক্লাসগুলো, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধুদের সঙ্গে ক্লাসগুলোকে শেয়ার করবে। এবং যারা যারা ক্লাসগুলো করছো তোমাদেরকে বলবো, তোমরা কিন্তু আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে গেলে তোমরা পেয়ে যাবে লিঙ্কটা। তো সেখান থেকে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই করে জয়েন করবে, কারণ এই ক্লাসের যে পিডিএফস গুলো সেগুলো কিন্তু তোমাদের টেলিগ্রাম চ্যানেলেই প্রোভাইড করা হবে। তো অবশ্যই করে ভালো করে তোমরা কিন্তু এগুলো বারবার করে প্র্যাকটিস করতে থাকো, রিভাইজ করতে থাকো। আপকামিং যে তোমাদের ডব্লিউবিপি এসআই বা কনস্টেবল বা আমাদের কলকাতা পুলিশের যে এক্সাম গুলো রয়েছে, তার জন্য কিন্তু এই সেটগুলো তোমাদের খুবই বেনিফিশিয়াল হবে। তো এর মধ্যে থেকেই কিন্তু কোয়েশ্চেনগুলো তোমরা তোমাদের এক্সামে কমন পেয়ে যাবে। এই সেটগুলো তোমরা প্র্যাকটিস করে গেলে তোমাদের কিন্তু এক্সাম হলে গিয়ে কোনো রকম কোনো হেডেক নিতে হবে না। ঠিক আছে, একদম স্মুথলি তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবে। তো সেই জন্য সেটগুলো কিন্তু এইভাবে আসতে থাকবে পার্ট ওয়াইজ। তো তোমরা কিন্তু প্রত্যেকটা সেট কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে থাকো, এবং টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই করে জয়েন হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, টাটা, থ্যাংক ইউ।